2020 সালের 7 মে দুপুর তখন আনুমানিক একটা। ঢাকার পূর্বাঞ্চলের 300 ফিটের রাস্তা দিয়ে এগিয়ে আসছে একটি সাদা রঙের রেঞ্জ রোভার। হঠাৎ গাড়িটি রাস্তার মাঝখানে ব্রেক করে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগে গাড়ির গ্লাস নামিয়ে ভেতর থেকে হাত বাড়িয়ে গুলি চালালেন। গুলির টার্গেট ছিল এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া। আর যিনি গুলি চালিয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী শিকদার গ্রুপের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রওয়ান হক শিকদার। এই গুলি করার কারণ হচ্ছে এক্সিম ব্যাংকের এমডি শিকদার গ্রুপকে লোন দিতে রাজি হয়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের এক জঘন্যতম সত্যি, যেখানে রয়েছে ক্ষমতার দাপট, রাজনৈতিক আধিপত্য, কোটি কোটি টাকার লুটপাট আর এক বিশাল সাম্রাজ্যের ধ্বংস। 2020 সালের শুরুর দিকে পুরো পৃথিবী থমথমে, কারণ করোনা সবেমাত্র শুরু হয়েছে। আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য স্লো হয়ে যাচ্ছে। তাই শিকদার গ্রুপ তাদের একটা প্রতিষ্ঠান সচল রাখতে এক্সিম ব্যাংকের কাছে 500 কোটি টাকার লোনের জন্য আবেদন করলো। এই লোনের বিপরীতে শিকদার গ্রুপ জামানত হিসেবে রেখেছিল তাদের রূপগঞ্জের আদি নোয়া বাসকারী জুট মিলের একটি পুরনো সম্পত্তি। এরপরে কেটে গেল কয়েক মাস। 2020 সালের মে মাস। ততদিনে মরণঘাতী করোনার ভয়ে সারা দেশে চলছে লাগাতার লকডাউন। 2020 সালের 7 মে সকাল 11টায় এক্সিম ব্যাংকের হেড অফিসে হাজির হলেন রওয়ান হক শিকদার। তার সাথে ছিলেন ন্যাশনাল ব্যাংকের তৎকালীন এমডি চৌধুরী মোশতাক আহমেদ। তাদের উদ্দেশ্য ছিল এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের জামানতের সম্পত্তি পরিদর্শনে যাওয়া। হয়তো ভাবছেন যে ন্যাশনাল ব্যাংকের এমডি কেন শিকদার গ্রুপের লোনের জন্য এক্সিম ব্যাংকে যাবেন, কারণ ন্যাশনাল ব্যাংক তখন পুরোপুরি শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। ভিডিওর সামনে আমরা আরও বিস্তারিত জানব। মূলত শিকদার গ্রুপ চাচ্ছিলেন যে তাদের প্রভাব খাটিয়ে এক্সিম ব্যাংক থেকে লোন নিয়ে নিতে। তারা এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং এএমডি ফিরোজ হোসেনকে নিয়ে রওনা হন রূপগঞ্জে লোনের জন্য জামানতের সম্পত্তি দেখাতে। রূপগঞ্জের জুট মিলের সম্পত্তিতে পৌঁছানোর পর এক্সিম ব্যাংকের কর্মকর্তারা বাস্তবতা বুঝতে পারেন। অর্থাৎ জামানত হিসাবে এই সম্পত্তির দাম লোনের অ্যাপ্লিকেশন ফাইলে যা দেখানো হয়েছে, বাস্তবে এই পুরনো সম্পত্তির দাম তার চাইতে অনেক কম। তাই এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তা ব্যাংকের স্বার্থে এই পুরনো সম্পত্তির দাম কম হবে বলে জানিয়ে দিলেন, কারণ ব্যাংকের আইন অনুযায়ী অতিরিক্ত মূল্যায়ন করা যাবে না। আর এখানেই ভেস্তে গেল শিকদার গ্রুপের এমডি রওয়ান হক শিকদারের সব পরিকল্পনা। রওয়ান হক শিকদার এই না শব্দটাই সহ্য করতে পারেনি। ক্ষমতার অহংকারে তিনি এতটাই উন্মাদ ছিলেন যে কেউ তার কথা অমান্য করলে তিনি তা নিতে পারতেন না। আর এই অহংকারের পরিণতি ঘটতেও বেশি দেরি হয়নি। এরপর রওয়ান হক শিকদার এক্সিম ব্যাংকের এমডি এবং এএমডিকে পূর্বাঞ্চলের আইকন টাওয়ার পরিদর্শনে যেতে বলেন। কিন্তু টাওয়ার পরিদর্শনে গিয়ে রওয়ান হক শিকদার ও চৌধুরী মোশতাক আহমেদকে না পেয়ে এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তা 300 ফিটের রাস্তা দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেন। কিছু দূর এগোতেই তারা ওই রাস্তায় রওয়ান হক শিকদার ও ন্যাশনাল ব্যাংকের এমডিকে দেখতে পান। ন্যাশনাল ব্যাংকের এমডি এক্সিম ব্যাংকের এমডি ও এএমডিকে বললেন যে রওয়ান হক শিকদার সাহেব আপনাদেরকে যে স্থানে উপস্থিত হতে বলেছিলেন আপনারা সেখানে উপস্থিত হননি। এ কারণে তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ ও ক্রুদ্ধ হয়েছেন। এরপর রওয়ান হক শিকদারের কাছে এক্সিম ব্যাংকের এমডি এবং এএমডিকে মাপ চাইতে বাধ্য করা হয়। কিন্তু মাপ চাওয়ার পরও শান্ত হননি রওয়ান হক শিকদার। মামলার এজাহার অনুযায়ী এর কিছুক্ষণ পরেই রওয়ান হক শিকদার গাড়ির গ্লাস নামিয়ে ভেতর থেকে গুলি চালান। লক্ষ্য ছিল এক্সিম ব্যাংকের এমডি হায়দার আলী মিয়া, কিন্তু ভাগ্যক্রমে বুলেটটি তার কানের পাশ দিয়ে চলে যায়। হায়দার আলী মিয়া প্রাণে বেঁচে যান, কিন্তু রওয়ান হক শিকদার তাতেও শান্ত হননি। তিনি আবার গুলি করতে উদ্যত হলে হায়দার আলী মিয়া গাড়ির পেছনে লুকিয়ে পড়েন। ঘটনাটি এখানেই শেষ নয়। গুলির ঘটনার পরপরই শুরু হয় আরেক ভয়াবহ অধ্যায়। রওয়ান হক শিকদার ও তার ভাই দীপু হক শিকদারের নির্দেশে 2 ব্যাংক কর্মকর্তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বিদেশি নিরাপত্তা কর্মীদের পাহারায় তাদের নিয়ে যাওয়া হয় বনানীর 11 নম্বরের সড়কের শিকদার হাউজে। সেখানে 3য় তলায় রওয়ান হক শিকদার এক্সিম ব্যাংকের এমডিকে ধমক দিয়ে বলেন, তোর কত বড় সাহস যে আমার কথা অমান্য করিস, গুলি করে তোকে জন্মের মতো খোড়া করে দেব। এরপর 6ষ্ঠ তলায় রন ও দীপু হক শিকদার 2 ভাই মিলে মদ পান করছিলেন। তখন এএমডি ফিরোজ হোসেনকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ধমক দিয়ে বলা হয় প্রতি কাঠা জমির দাম 2.5 কোটি টাকা, আর তুই বললি প্রতি বিঘার দাম 2.5 কোটি টাকা, এখানেই তোকে শেষ করে ফেলবো।
পট্রা সেলে নেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন। বিকেল 5:30টায় শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের কাছে তাদের নিয়ে যাওয়া হয় এবং তাদের সাথে ছবি তোলা হয়। প্রায় 7.5 ঘন্টায় জিম্মি অবস্থায় ছিলেন এই দুই ব্যাংক কর্মকর্তা। এরপর দুই গাড়ি চালক সহ সন্ধ্যা 7:30টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। রনক শিকদার বাসার নিচে এসে সবার মোবাইল ফোন ফেরত দেন। এর মাঝখানে কেটে যায় 12 দিন, অর্থাৎ 19 মে এক্সিম ব্যাংকের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। অভিযোগ ছিল অপহরণ, নির্যাতন এবং হত্যা চেষ্টা। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এই জঘন্য ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করেছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তখন পর্যন্ত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল পুরোপুরি নীরব, কারণ বাংলাদেশ ব্যাংক বলছিলেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়াকে হত্যা চেষ্টা ঘটনাটি জানেন না বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে মামলা করার পরে দুই ভাইকে যখন পুলিশ খুঁজছিলেন, ঠিক তখনই তারা গোপনে থাইল্যান্ডের মেডিকেল ভিসা করান এবং নিজেদের পারিবারিক প্রতিষ্ঠান জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করেন। এই ভুয়া সার্টিফিকেট ও মেডিকেল ভিসার উপর ভিত্তি করে একটি বিশেষ চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্সে 25 মে সকালে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সূত্র অনুযায়ী গুরুতর রোগী হিসাবে বিশেষ সুবিধার কারণে তাদের ইমিগ্রেশন ও কাস্টম চেকিংয়ের মুখোমুখি হতে হয়নি। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ পরবর্তীতে দাবি করেন যে এই দুই আসামির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি পরোয়ানা কোনো কিছুই তাদের কাছে পৌঁছায়নি, যে কারণে তারা এই বিষয়টি টের পায়নি। যদিও সে সময় জোর গুঞ্জন উঠে যে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কিছু নীতি নির্ধারক তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। ব্যাংকের এমডিকে গুলি করে হত্যা চেষ্টায় কী শাস্তি হয়েছিল এবং শেষ পর্যন্ত কি করুণ পরিণতি হয়েছিল পুরো শিকদার পরিবারের, সেটা জানার আগে এটা জানা আমাদের দরকার যে কিভাবে শিকদার পরিবারের উত্থান হলো। এই শিকদার গ্রুপ আসলে কারা, কিভাবে তারা এত ক্ষমতাবান হলো। 1950-এর দশকে আসামে জন্ম নেন জয়নুল হক শিকদার। দেশভাগের পরে তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং আবাসন ব্যবসা শুরু করেন। স্বাধীনতার পর তিনি কিছুদিন আমেরিকাতেও ব্যবসা করেন এবং পরবর্তীতে দেশে ফিরে আসেন। 1992 সালে তিনি প্রতিষ্ঠা করেন জেড.এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কিন্তু শিকদার পরিবারের আসল উত্থান হয় 2009 সাল থেকে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে। জয়নুল হক শিকদারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হিসাবে সম্বোধন করতেন বলে জানা যায়। এই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে শিকদার পরিবারের ব্যবসার পরিধি অভাবনীয়ভাবে বাড়তে থাকে। ক্ষমতায় আসার পরে শিকদার পরিবার প্রথমে দখল করে নেয় ন্যাশনাল ব্যাংক এবং জয়নুল হক শিকদার হন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। পরিচালনা পর্ষদে বসান তার স্ত্রী মনোয়ারা শিকদার, তার ছেলে রনক শিকদার, আরেক ছেলে রিক হক শিকদার এবং মেয়ে পারভিন হক শিকদারকে। অর্থাৎ পুরো ব্যাংকটাই পরিণত হয় শিকদার পরিবারের ব্যক্তিগত ক্যাশ মেশিনে। শুধু তাই নয়, জয়নুল হক শিকদারের মেয়ে পারভিন হক শিকদার আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থাৎ এক হাতে ব্যবসা, আরেক হাতে রাজনীতি। এরপরই শুরু হয় ব্যাংক লুটপাটের আসল খেলা। তারা জাল ডকুমেন্টস তৈরি করে কোনো জামানত ছাড়াই কোটি কোটি টাকার লোন দেন এবং ফেক কোম্পানি তৈরি করে অর্থ হাতিয়ে নেন। এছাড়াও কমিশনের বিনিময়েও লোন অনুমোদন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং জনতা ও অগ্রণী ব্যাংক, এসব কোনো ব্যাংকই বাঁচতে পারেনি শিকদার গ্রুপের থাবা থেকে। এই লুটপাটের সবচেয়ে বড় শিকার হচ্ছে ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালের শুরুতে শিকদার গ্রুপের ঋণের পরিমাণ দাঁড়ায় 6,380 কোটি টাকায়। অনাদায়ী সুদ যোগ হয়ে এখন এই ঋণের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকায় পৌঁছেছে, আর পুরোটাই এখন খেলাপি। 2017 থেকে 2021 সালের মধ্যে রন ও রিক হক শিকদার ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে খরচ করেছেন 71 কোটি টাকারও বেশি। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলে সেই টাকাগুলো পাচার করে বিদেশে, আর সেখানে গড়ে তুলেছে শিকদার পরিবারের বিশাল সম্পদের সাম্রাজ্য। 2004 সাল থেকে 2015 সালের মধ্যে তারা থাইল্যান্ডে নিবন্ধন করে 7টি কোম্পানি। শুধু থাইল্যান্ডে নয়, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডেও তাদের হোটেল, রেস্তোরাঁ ও আবাসন ব্যবসা রয়েছে বলে জানা যায়। 2021 সালের 10 ফেব্রুয়ারি
দুবাইয়ের একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাম্রাজ্যের স্থপতি জয়নুল হক শিকদার। 2021 সালের 12 ফেব্রুয়ারি পিতা জয়নুল হক শিকদারের মৃত্যুতে দুবাই থেকে ঢাকায় আসেন রওনক শিকদার। বিমানবন্দরে নামার সাথে সাথেই গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু নাটকীয়ভাবে বিকাল 3টার দিকে তাকে আদালতে হাজির করা হয় এবং মাত্র 5 ঘন্টার মধ্যেই তিনি জামিন পেয়ে যান। জামিন পাওয়ার পর তিনি বাবার জানাজায় অংশ নেন এবং এরপরে আবার দেশ ছেড়ে চলে যান। জয়নুল হক শিকদারের মৃত্যুর পর পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কে হবেন ব্যাংকের চেয়ারম্যান, কে পাবেন কত সম্পত্তি। এই দ্বন্দ্ব মেটাতে চেয়ারম্যান করা হয় স্ত্রী মনোয়ারা শিকদারকে। 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই দিন থেকে শিকদার পরিবারের কোনো সদস্যকে আর বাংলাদেশে দেখা যায়নি। তারা স্থায়ীভাবে বিভিন্ন দেশে চলে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শীর্ষ 10টি ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করে। শিকদার গ্রুপও ছিল সেই তালিকায়। দুদকের তদন্তে উঠে আসে জনগণের আমানতের অর্থ আত্মসাৎ করে পরিবারের সদস্যদের নামে বেনামে বিপুল সম্পদ গড়েছে শিকদার পরিবার। এবার আসি এক্সিম ব্যাংকের এমডিকে যে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল সেটার মামলার ফলাফল কি হয়েছিল, কি শাস্তি হয়েছিল শিকদার পরিবারের সদস্যদের। 2021 সালে 27 জুলাই ডিবি পুলিশ আদালতে সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে বলা হয় বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে মিটমাট হয়ে গেছে, অর্থাৎ মামলাটি নাকি ভুল বোঝাবুঝি ছিল। পুলিশের রিপোর্টে আরও বলা হয় যে সিসিটিভির ফুটেজে আসামিদের দেখা যায়নি, বন্দুকের রাসায়নিক পরীক্ষায়ও গুলির কোনো আলামত পাওয়া যায়নি এবং এক্সিম ব্যাংকের পক্ষ থেকে লোনের আবেদনের কোনো লিখিত প্রমাণও দেখাতে পারেনি। এই কারণে 2021 সালে 10 আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালত রওনক শিকদার ও দীপু হক শিকদারকে এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেন। যখন বিচারক বাদী সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলেন যে আপোষ নিয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা, তিনি উত্তর দেন না, কোনো আপত্তি নেই। 2025 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের লস অ্যাঞ্জেলের একটি হাসপাতালে মারা যান মনোয়ারা শিকদার। তার মৃতদেহ গোপনে দেশে এনে নীরবে দাফন করা হয়। আর সবচেয়ে আলোচিত মৃত্যুটি ঘটে 2026 সালের 4 মে। দুবাইয়ের মেডিক্লিনিক পারভিউ হাসপাতালে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান রওনক শিকদার, অর্থাৎ যে ছিল এই ঘটনার মূল হোতা। তার বয়স হয়েছিল 54 বছর। হত্যা চেষ্টা ও মানি লন্ডারিংয়ের একাধিক মামলায় আসামি হয়ে দীর্ঘদিন তিনি থাইল্যান্ড এবং দুবাইয়ে পালিয়েছিলেন। অবশেষে প্রবাসেই মারা গেলেন। আর তার ভাই রিক হক শিকদার এখনও দুবাইতে চিকিৎসাধীন, অর্থাৎ আইনের নাগালের বাইরে। এই গল্প শুধু শিকদার পরিবারের না, এই গল্প বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতার, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার, কর্পোরেট সুশাসনের ব্যর্থতার। শিকদাররা দেখিয়ে গেল ক্ষমতা আর টাকা থাকলে কিভাবে আইনকে হাতের মুঠোয় পিষ্ট করে নিজেদের পথ তৈরি করা যায়। তারা দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ মারা গেছেন, কিন্তু দেশের ব্যাংকে রেখে গেছেন 10,000 কোটি টাকার ঋণ খেলাপি। কিন্তু এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়, আর অনিয়ম এবং লুটপাটের উপর গড়া প্রাসাদ একদিন না একদিন ধসে পড়বেই। ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আপনি এই ধরনের ভিডিও চান কিনা সেটাও আমাদেরকে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।